ওয়েলকাম আমার স্নেহের ছাত্রছাত্রী। আজকে আলোচনা করব কাই-স্কয়ার নন প্যারামেট্রিক টেস্ট নিয়ে। দেখো, আমরা যখন গবেষণার ডেটাটাকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দুই ধরনের ব্যবহার করি। একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট কি, কোনটা কোন ধরনের টেস্ট, এই বিষয়গুলো আমি পর্যায়ক্রমিকভাবে পরে আলোচনা করব। এখন তোমাদের পরীক্ষা, এই পরীক্ষার কারণে যারা স্ট্যাটিস্টিকের ছেলেমেয়েরা রয়েছে, ইকোনমিক্সের ছেলেমেয়েরা রয়েছে, বা এডুকেশন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা রয়েছে, বা জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা রয়েছে, তাদের আর কদিন পর পরীক্ষা। তোমাদের পরীক্ষার জন্য স্পেশালি কাই-স্কয়ার টেস্টটাকে আমি অ্যানালাইসিস করব এবং সেটাকে কিভাবে সমাধান করতে হয় প্রবলেম থেকে বা প্রশ্ন থেকে, সেটাও তোমাদেরকে আজকে সমাধানের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা জেনে নিই যে এক্স্যাক্টলি কাই-স্কয়ার টেস্টটা কি। দেখো, কাই-স্কয়ার টেস্ট হচ্ছে নন প্যারামেট্রিক এমন এক ধরনের টেস্ট যেখানে গুণগত ভেরিয়েবল গুলোর সম্পর্ক যাচাই করা হয়। অর্থাৎ এখানেও আমরা জানি যে এটাও হচ্ছে হাইপোথেসিস টেস্ট করার আরেকটি জনপ্রিয় মাধ্যম। তো এই পদ্ধতির মধ্য দিয়ে গুণগত যে ভেরিয়েবল গুলো রয়েছে, সেই গুণগত ভেরিয়েবল গুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে যাচাই করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো আমরা যখন কোনো একটা এক্সাম দিই, এক্সাম দেওয়ার পর আমাদের একটা কিন্তু প্রত্যাশা থাকে যে আমরা 80 পাবো বা 90 পাবো বা 75 পাবো, এরকম একটা প্রত্যাশা থাকে। কিন্তু এক্সাক্ট প্রাপ্ত ফলাফল তার ডিফারেন্স হতে পারে। এই যে তুমি একটা ফলাফল পেলে আর তোমার একটা ফলাফল পাওয়ার তোমার প্রত্যাশা ছিল, এই প্রত্যাশিত ফলাফল আর তোমার প্রাপ্ত ফলাফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাকে যাচাই করার জন্য কাই-স্কয়ার টেস্ট করা হয়। আরো সহজ করে एग्जांपल দিই, যে ধরো আমরা যখন কয়েন টস করি, কয়েন টস করার সময় আমরা যদি 100 বার টস করি তো প্রবাবিলিটি থাকে, সম্ভাবনা থাকে যে চান্সেস 50-50। কিন্তু এই যে প্রত্যাশা আমাদের 50-50 হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা না হয়ে আমরা এক্স্যাক্টলি যখন টস করি, টস করার ক্ষেত্রে দেখা যায় যে 70 হেড আর টেল হচ্ছে 30, বা ধরো 60 হচ্ছে হেড আর 40 হচ্ছে টেল। তার মানে এক্স্যাক্টলি যখন আমরা টস করছি তখন তার ফলাফল ভিন্ন হতে পারে। এই যে ফলাফলটাকে বলা হচ্ছে প্রাপ্ত ফলাফল। আর আমাদের এক্সপেকটেশন কি ছিল? 50-50। চান্সেস কি ছিল? 50-50। হেড এন্ড টেল 50-50 হতে পারে। এই যে তোমার এক্স্যাক্টলি যে ফলাফলটা পেলাম, বা এটাকে প্রাপ্ত ফলাফল বলছি, আর যেটা প্রত্যাশা ছিল তার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে যাচাইকরণ করার ক্ষেত্রে আমরা কাই-স্কয়ার টেস্ট ব্যবহার করি। তো এই কাই-স্কয়ার টেস্ট বিশেষ করে নন প্যারামেট্রিক একটা টেস্ট, আর নন প্যারামেট্রিক টেস্ট তখনই ব্যবহার করা হয় যখন ভেরিয়েবল গুলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে থাকে। কি ভেরিয়েবল? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তাহলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে থাকে। এবার আমাদের একটু ধারণা নেওয়া যাক যে এক্স্যাক্টলি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি। আমরা যখন স্কেল অফ মেজারমেন্ট যখন আমরা স্টাডি করেছি, তখন দেখেছি যে সেখানে 4 ধরনের স্কেল রয়েছে। কি বলতো? একটা হচ্ছে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল। তো এই স্কেল গুলোতেই আমাদের মেজারমেন্টের টেকনিক গুলো মেনশন করা থাকে। তো এখানে আমরা বিশেষ করে যখন নমিনাল স্কেল আর অর্ডিনাল স্কেলে কোনো ডেটা থাকবে, তখন আমরা ধরে নেব যে এটা গুণগত একটা ডেটা। এই গুণগত ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলোকে আমরা মেজার করব নন প্যারামেট্রিক টেস্ট দিয়ে। আবারও বলছি, যখন আমাদের নমিনাল এবং অর্ডিনাল স্কেলে কোনো ডেটা থাকবে, তখন সেই ডেটাটা আমরা নন প্যারামেট্রিক টেস্ট অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করব। এবার নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে
কাই-স্কয়ার টেস্টটা হচ্ছে একটা জনপ্রিয় মাধ্যম। তো এখানে কাই-স্কয়ার টেস্টে আমরা দেখব যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল রয়েছে। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি, যেখানে ক্যাটাগরাইজ করা হয়, শ্রেণীকরণ করা হয়, শ্রেণীবিন্যাস করা হয়, অর্থাৎ ক্যাটাগরি থাকবে। আবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল আর একটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন কাই-স্কয়ার টেস্ট করছি তখন কাই-স্কয়ার টেস্টের ক্ষেত্রে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আবশ্যিক, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবেই। এবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কত ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল যেটা শ্রেণীকরণ করা হয়, নামকরণ করা হয়, সেটা হচ্ছে নমিনাল। তাহলে এখানে কি নাম থাকবে? ধরো জেন্ডার থাকলো বা ব্লাড গ্রুপ থাকলো, ব্লাড গ্রুপ থাকলো। অর্ডিনালে কি? এই যে গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অর্ডিনাল ভেরিয়েবল, এটাকে আমরা কি বলছি? নমিনাল ভেরিয়েবল। তো যখন আমরা কাই-স্কয়ার টেস্ট করব প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাবে যে এখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবে। তো আমরা বুঝতে পারছি যে এক্স্যাক্টলি কাই-স্কয়ার টেস্টটা কি এবং কাই-স্কয়ার টেস্টটা কখন অ্যাপ্লাই করব। এবার আমরা বুঝবো যে কাই-স্কয়ার টেস্ট কত ধরনের। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কাই-স্কয়ার টেস্ট প্রধানত তিন ভাগে বিভক্ত, অর্থাৎ কাই-স্কয়ার টেস্ট তিন ধরনের। তাহলে তিন ধরনের কি? তো এখানে আমরা লিখে ফেলি। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে গুডনেস অফ ফিট, অর্থাৎ টেস্ট ফর গুডনেস অফ ফিট। টেস্ট ফর গুডনেস অফ ফিট। তাহলে টেস্ট ফর গুডনেস অফ ফিট। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কাই-স্কয়ার টেস্ট ওখানে দুই ভাগে অ্যানালাইসিস করা রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে একটা স্কোর নরমালি দেওয়া রয়েছে আর একটা স্কোর কন্টিজেন্সি টেবিলে দেওয়া রয়েছে, তাহলে স্যার দুটোই কি কাই-স্কয়ার টেস্ট, কিভাবে অ্যাপ্লাই করব? তো আজকে তোমাদের এই কনফিউশন বা সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে টেস্ট ফর গুডনেস অফ ফিট, এখানে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো এক্স্যাক্টলি যে পপুলেশন রয়েছে, পপুলেশনের সঙ্গে স্যাম্পেলের কোনো ম্যাচ আছে কিনা সেটা জাস্টিফাই করার জন্য, মেজার করার জন্য এই টেস্টটা ব্যবহার করা হয়। এখানে স্কোর গুলো কিভাবে থাকবে? ধরো স্কোর নরমালি 12, 13, 20 এরকম ভাবে যখন ডেটা দেওয়া থাকবে এবং এখান থেকে যখন তোমরা এটাকে, যে ডেটাটা দেওয়া থাকবে মনে রাখবে এটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি, প্রাপ্ত ফলাফল। তো এখান থেকে কিভাবে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব। আবার আরেকটা জনপ্রিয় টেস্ট হলো টেস্ট ফর ইনডিপেন্ডেন্স। তাহলে এখানে যেটি থাকবে সেটা হচ্ছে কন্টিজেন্সি টেবিল। এরকম চার্ট দেওয়া থাকবে, এরকম চার্ট দেওয়া থাকবে। তো যখন এরকম চার্ট দেওয়া থাকবে তখন তোমরা বুঝেই যাবে যে এটা টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স। আর যখন নরমালি ডেটা থাকবে, সংখ্যা দিয়ে থাকবে, তখন জেনে রাখবে যে তখন টেস্ট ফর গুডনেস অফ ফিট। আর 3 নম্বর হচ্ছে হোমোজেনিটি অফ টেস্ট। হোমোজেনিটি নিয়ে আলোচনা করছি না, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা প্রথমে টেস্ট ফর গুডনেস অফ ফিট এর আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। চলো আমার প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আগে আমরা পদ্ধতিগুলো লিখে নেব কাই-স্ক্যার টেস্ট নির্ণয় করার পদ্ধতি। তো এখানে আমরা মেথড গুলো যদি ছোট করে লিখে নিই তাহলে সহজেই কিন্তু বুঝে যাব যে পর্যায়ক্রমিক ভাবে আমাদের কি কি ভাবে এটা নির্ণয় করতে হবে। ফার্স্ট কাজ প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করবে যে ফার্স্টে হাইপোথেসিস নির্ধারণ করতে হবে বা হাইপোথেসিস নির্ণয় করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে হাইপোথেসিস নির্ণয় করতে হবে। এখানে নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস দুটোই তোমরা লিখতে পারো বা শুধু নাল হাইপোথেসিস তোমরা ফ্রেম করতে পারো। তো প্রশ্ন দেওয়ার পরে প্রথম তোমাদের কাজ হবে যে প্রশ্ন দেখে নাল হাইপোথেসিস ফ্রেম করা। সেকেন্ড কাজ হচ্ছে কাই নির্ণয় করা। তোমরা এটাকে এক্স মনে করবে না, এটা কাই স্কয়ারের তোমার সিম্বল। তো সেকেন্ড কাজ হচ্ছে কাই নির্ণয় করা। এবার কাই এর মান নির্ণয় করবে কিভাবে? কাই এর মান নির্ণয়, কাই এর মান নির্ণয়। তাহলে নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা জেনে নেওয়া দরকার। সূত্রটা হচ্ছে সামেশন অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি তার হোল স্কয়ার বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে সূত্র প্রিয় ছাত্রছাত্রীরা, খুবই একটা সহজ মেথড। এই মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদের সহজেই সূত্রটা জেনে নেওয়া দরকার। তাহলে এখানে সূত্রটাকে আমরা একটু যদি ছোট করে ভেঙে দিই তাহলে এখানে শুধুমাত্র দুটো বিষয় আমরা এখানে দেখতে পাবো। একটা হচ্ছে ও ও বলতে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, প্রাপ্ত ফলাফল, অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে ই ই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আমাদের ফার্স্ট কাজ হলো হাইপোথেসিসটাকে তুমি নির্ণয় করলে, সেকেন্ড কাজ হলো এক্স এর মান নির্ণয় করা। থার্ড নাম্বার কি হচ্ছে? 3 নম্বর হচ্ছে ডিএফ নির্ণয়। 3 নম্বর কাজ হচ্ছে ডিএফ নির্ণয়। তো ডিএফ নির্ণয়ের সূত্রটা আমি পাশে লিখেই দিচ্ছি, r মাইনাস 1 ইনটু সি মাইনাস 1, অর্থাৎ রো মাইনাস 1 ইনটু কলাম মাইনাস 1। তো এটা হচ্ছে ডিএফ নির্ণয় করার সূত্র। এবার এখানে 4 নম্বর কাজ ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয়। আমি প্রত্যেকটি বিষয় তোমাদের নির্ণয় করে দেখিয়ে দেব, টেনশনের কিছু নেই যে ক্রিটিক্যাল ভ্যালু কি, কিভাবে নির্ণয় করব। আর লাস্ট হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর সঙ্গে ক্যালকুলেটেড ভ্যালুর তুলনা। ক্যালকুলেটেড ভ্যালুর তুলনা। তো আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এই 5টা মেথড যদি আমরা পর্যায়ক্রমিকভাবে অবলম্বন করি তাহলে আমরা কিন্তু এর সমাধান করে ফেলব। তো আমি একটা প্রবলেম নিয়ে পুরো বিষয়টি অ্যানালাইসিস করছি।